দেখো এই কোশ্চেনটা দেখো, একটি সরল রেখা অক্ষ দুইটি থেকে সমান সমান অংশ ছেদ করে। তো যখনই তোমাকে এটা বলছে, এটার মানে কি জানো? এটার মানে খুবই সিম্পল। আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু এইদিকে তাকাও। দুইটা অক্ষ আঁকলাম, দেখছো? একটা নির্দিষ্ট সরল রেখা আঁকতেছি, দেখো এইটা একটা সরল রেখা। এখন সমান সমান অংশ ছেদ করা মানে কি জানো? মানে এই দিকে সে যদি এ পরিমাণ ছেদ করে, আমি নাম দিয়ে দিচ্ছি, দেখো। ধরো এই দিকে সে এ পরিমাণ ছেদ করলো, হ্যাঁ? তাহলে এই দিকেও সে এ পরিমাণই ছেদ করবে, কারণ দুই দিকে সে সমান সমান অংশ ছেদ করবে। এবং সেই সরল রেখাটা আলফা বিটা বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে সেই রেখাটার সমীকরণ বের করো, মানে এই রেখাটার সমীকরণ বের করো। তো আমরা জানি যে নর্মালি একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি জানো? একটা আদর্শ ইকুয়েশন হচ্ছে এক্স বাই এ লিখলাম প্লাস ওয়াই বাই বি হয়, তাই না? ওয়াই বাই বি। এখন তুমি দেখো বি এর মান কি হবে? এ হবে না? কারণ সমান সমান অংশ। তাহলে ওয়াই বাই এ হবে ইকুয়াল টু ওয়ান। এটাই কিন্তু সমীকরণ শেষ। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে তোমার সরল রেখাটা আলফা বিটা বিন্দু দিয়ে যায়। এখানে আলফা হচ্ছে এক্স এর মান, বিটা হচ্ছে ওয়াই এর মান। তুমি এটা বসায় দাও তো। এই যে আমি বসায় দিচ্ছি, আলফার জায়গায় এক্স এর জায়গায় আলফা লিখলাম ডিভাইডেড বাই এ, প্লাস ওয়াই এর জায়গায় বিটা লিখবো ডিভাইডেড বাই এ ইকুয়াল টু কি হবে? ওয়ান হবে। তো এটা একটু সিম্পলিফাই করে নেই, সিম্পলিফাই করলে লসাগু এ হবে, উপরে তুমি আলফা প্লাস বিটা পাবা ইকুয়াল টু ওয়ান। বুঝছো? তাহলে বলো তো এর মান কি হবে? মানে তুমি যদি এটা এই পাশে নিয়ে গুণ করো ওয়ান এর সাথে, তাহলে এই পাশে থাকবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? এ হবে। বুঝছো? তো ম্যাথ তো শেষ। কেমনে শেষ জানো? দেখো আমি ধরো এটা একটা নাম দিই, এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা ধরো 2 নাম্বার। এখন কি হবে দেখো, ইকুয়েশন কিন্তু অলরেডি এটাই, কিন্তু প্রবলেম ছিল সেখানে আমি এর মানটা জানতাম না, বুঝছো? এখন আমি এর মানটা জানি। এর মান হচ্ছে কি? আলফা প্লাস বিটা। জাস্ট তুমি এর মানটা বসায় দাও, বসায় দিলে কি হবে? অ্যান্সার হবে এক্স বাই, এর জায়গায় লিখতে হবে আলফা প্লাস বিটা ইকুয়েশনটা, প্লাস ওয়াই বাই বি এর জায়গায় কি লিখবা? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি? ওয়ান। আর একটু সিম্পল করতে চাইলে লসাগু নাও, লসাগু কি? আলফা প্লাস বিটা। তাহলে উপরে পাবা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। তো তুমি যদি আরো সিম্পল করতে যাও, তাহলে এক্স প্লাস ওয়াই আলফা প্লাস বিটাটা ওই পাশে গিয়ে আলফা প্লাস বিটা হবে। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাই, এটাই সরলরেখার সমীকরণ। বুঝছো? শেষ। তো এটা যদি তুমি বুঝতে পারো, এই কোশ্চেনটা ইজিলি সলভ করতে পারবা। দেখো তো কি বলছে, একটা সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। কি ভয়াবহ ব্যাপার! মানে খুবই সিম্পল ব্যাপার, অনেকে কনফিউজড হয়ে যায়। তুমি একটু এইদিকে দেখো, একটু মনোযোগ দাও। দেখো, সমমানের কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটার মানে কি জানো? এই যে আমি এটার মানে তোমাকে বলতেছি, ওয়েট। হুম, একটু এইদিকে তাকাও। ধরো আমি ধরো এইখান থেকে একটা সরল রেখা নিচ্ছি, এখান থেকে। বুঝছো? এখন তুমি একটা মজার বিষয় দেখো। দেখো সে এক্স অক্ষে নেগেটিভ পরিমাণ কাট করছে, দেখছো? এইদিকে বাম দিকে গেছে নেগেটিভ, কিন্তু ওয়াই অক্ষে কি পজিটিভ না? মানে একটা অংশ হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট। কিন্তু মানটা কেমন হবে? সমান। মানে তুমি এই দিকে যদি মাইনাস এ পরিমাণ যাও, মানে এইদিকে মাইনাস এ পরিমাণ, তাহলে উপরে কতটুক যাবা? উপর হচ্ছে পজিটিভ এ পরিমাণ যাবা, এটাই মিন করছে। তো এরকম একটা রেখা কিন্তু এখানেও হইতে পারে, বুঝছো? এখানে কিভাবে সম্ভব? এই যে আমি দেখাচ্ছি। ধরো এখানে আমি আরেকটা সরল রেখা নিচ্ছি, ধরো সেম কাহিনী। আমি ধরো এটা নিলাম, এটাও সম্ভব। কেমনে সম্ভব দেখো, এই দিকে হচ্ছে নেগেটিভ, নিচের দিকে যাচ্ছে, কিন্তু এই দিক পজিটিভ, দেখছো? মানে এই দিকে এ পরিমাণ, এই দিকে মাইনাস এ পরিমাণ, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু মান সমান, এটাই বুঝাইছে। তাই আমি ইকুয়েশনটা ধরে নিচ্ছি, বুঝছো? আমি ধরে নিচ্ছি ইকুয়েশনটা হচ্ছে এক্স বাই এ, মানে এটা পজিটিভ ধরলাম, প্লাস ওয়াই বাই মাইনাস এ লিখতে হবে, কারণ একটা পজিটিভ আর একটা নেগেটিভ বিপরীত চিহ্ন বিশিষ্ট, ইকুয়াল টু ওয়ান ধরতে হবে। এটাই অ্যান্সার। এখন আমার সমস্যা কি? সমস্যা হচ্ছে এর মানটা বের করতে হবে। তো সেই জন্য আবার একটা ইনফরমেশন দেওয়া আছে, বলছে যে
সরলরেখাটা 3 7 বিন্দুগামী, তাইলে দেখো আমি এই যে এটা নাম্বারিং করে দিই, এটা 1 নাম্বার, এখানে এটা 3 7 বিন্দু দিয়ে যাচ্ছে, তাই এটা বসায় দেই। বসায় দিলে x এর মান হচ্ছে 3, আর এর মান তো থাকবে। মাইনাসটা এখানে দিয়ে দেই, বুঝছো? এই যে এই মাইনাসটা এখানেও দেওয়া যায়। তাহলে y এর জায়গায় কত লিখতে হবে? 7 ডিভাইডেড বাই a লিখতে পারবো ইকুয়াল টু 1। এটা লসাগু করো তো, লসাগু হবে, তাহলে কি হবে? 3 - 7 হবে উপরে, ইকুয়াল টু কত? 1। তাহলে এটা ওই পাশে গিয়ে কি হবে? হবে 3 - 7 মানে কত? -4। তাহলে এর মান কত? -4। দেখছো? তো এর মান পেয়ে গেছি, ম্যাথ শেষ। ম্যাথ কেমনে শেষ? তাইলে আমার ইকুয়েশন হয়ে আমি এর মানটা এখান দিয়ে বসায় দিলে ম্যাথ শেষ হবে। ইকুয়েশনটা কি হবে? x বাই এর মান কত? -4 প্লাস y বাই a, এখানে a কত? মাইনাস এ না? তাহলে এটা মাইনাস এ মানে +4 লিখতে হবে, ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। তুমি আর একটু সাজায় লিখতে পারো, সিম্পলিফাই করো, সবাইকে 4 দিয়ে গুণ করো। সবাইকে 4 দিয়ে গুণ করলে এখানে পাবা -x, আর এখানে পাবা +y, এখানে পাবা 4। বুঝছো? ঠিক একটু সাজায় ধরো, y আগে লিখলাম, x পরে লিখলাম, 4টা এই পাশে নিয়ে আসলাম, -4 ইকুয়াল 0। এটাও অ্যান্সার লিখতে পারো। এটাই সরলরেখার সমীকরণ। শেষ। তুমি যদি এটা বুঝো তাহলে বলো তো, এই কোশ্চেনটা কি জটিল কোনো কোশ্চেন? এটা দেখে কি ভয় পাচ্ছ? দেখো, খুবই সিম্পল কোশ্চেন। আবারও একটা সরলরেখা 2 6 বিন্দু দিয়ে যায়। এবার বলছে রেখাটি দ্বারা অক্ষ দুইটির খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে 15। কি বলছে? কিছু বুঝছো? কিছু যদি না বুঝো একটা চিত্র আঁকো। ধরে নিলাম তুমি কিছুই বুঝো না, কোনো সমস্যা নাই। তুমি একটু এইদিকে তাকাও, ধরো মন চাইলো এটা নিলাম, এই যে এটাই একটা সরল রেখা নিলাম। না, এটা সুন্দর হয় নাই, ধরো এইটা নিলাম, ওকে। এখন এরা এমন ভাবে কাট করবে বা ছেদ করবে যেন খণ্ডিত অংশ দুইটার সমষ্টি কত হবে বলতো? অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের সমষ্টি হবে 15। মানে ধরো কোনো কারণে আমার এটা যদি হয় 5, এটা হবে 10, যেন যোগফলটা 15 হয়। বা এটা যদি কোনো কারণে আমার ধরো 6 হয়, এটা হবে 9। মানে এই স্টাইলে তারা চলবে। তো এটু এরকম ধরো দুইটা যোগফল 15 তো আমি শত শত নিতে পারবো, তাই না? তো এত কাহিনী না করে আমি ধরো ইচ্ছা করে জেনারেল ফরম্যাট, এটাকে a লিখলাম আর এটাকে b লিখলাম, আর বলে দিলাম যে a প্লাস b এটা সমান 15 হইতে হবে। শেষ। মানে একটা জেনারেল কেস লিখলাম, শেষ। এখন আমি ম্যাথ ইজিলি করতে পারবো। যেমন কেমনে করব? আমি জানি যদি x অক্ষে a পরিমাণ যায়, y অক্ষে b পরিমাণ যায়, তখন ইকুয়েশনটা হয় x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমার a b নিয়ে একটু ঝামেলা আছে, তাই তো? কোনো সমস্যা নাই, তুমি একটু এইদিকে তাকাও। সমস্যা নাই কেমনে? ধরো কেমনে যেন করব, দেখো। আমার এই যে এখানে কিন্তু অলরেডি জানি a প্লাস b সমান 15। তুমি কি জানো? চাইলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে তুমি লিখতে পারো b ইকুয়াল টু 15 মাইনাস a। এটা কিন্তু লেখা যায়। জাস্ট বিটা রেখে এটা ওই পাশে পাঠিয়ে দিছি। এটা করলে লাভ কি? ধরো তুমি চেঞ্জ করতে পারবা, মানে তুমি এটাকে এইভাবে লিখতে পারবা। দেখো, x বাই a প্লাস b এর জায়গায় y বাই b না লেখা লিখবা 15 মাইনাস a। মানে এখন একটা চলক কমে গেল, বুঝছো? মানে বিটা হারায় গেল, এটাকে আমি হারায় ফেলাইছি। এখন সুবিধা কি? এই যে সরল রেখাটা, এটা আবার 2 6 বিন্দুগামী, তাহলে এবার বিন্দু বসাও। বিন্দুটা এখানে বসায় দেই, x এর ভ্যালু বসাও 2 ডিভাইডেড বাই a প্লাস y এর ভ্যালু বসাও 6 ডিভাইডেড বাই 15 মাইনাস a ইকুয়াল টু 1। একটু কাজ টাজ করো, লসাগু কত হবে? লসাগু ধরো a ইন্টু 15 মাইনাস a নাও। একটু জটিল হচ্ছে না? সমস্যা নাই। লসাগু এটা নিলাম। তো লসাগু যদি এটা হয়, ফার্স্টে a দিয়ে এটারে ভাগ করলে 15 মাইনাস a থাকে, সেটা 2 এর সাথে গুণ হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 মাইনাস 2a প্লাস 15 মাইনাস a দিয়ে এটাকে ভাগ করলে a থাকবে। a 6 এর সাথে গুণ হয়ে কি হবে? 6a ইকুয়াল টু 1।
বুঝছো? এখন তোমার এটা কি হইলো, 36 এ থেকে 2a বিয়োগ হয়ে কত হবে, জাস্ট 4a হবে। 30 প্লাস 4a ইকুয়াল টু এই অংশটা এই পাশে 1 এর সাথে গুণ করে দাও। তো এটা একবার গুণ করলে 15a মাইনাস a স্কোয়ার এটা হয়ে গেল, বুঝছো? এখন যেটা হবে তুমি জাস্ট একটু খেয়াল করো, আর একটু সিম্পলিফাই করে নেই। সিম্পলিফাই, তুমি জাস্ট একটু খেয়াল করো, আমি যদি ধরো সব এক পাশে নিয়ে যাই, ধরো সব এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি পজিটিভ হবে না? তাকে এই পাশে নিয়ে আসলাম এই স্কোয়ার। আবার দেখো এখানে 15 সেটা এই পাশে নিয়ে আসলে কি হবে, 4টা থেকে 15টা বিয়োগ হয়ে -11a হবে, বুঝছো? এরপর প্লাস এক পাশে 30 ছিল, ইকুয়াল টু কত, 0। তো তুমি যদি এই ইকুয়েশনটা সলভ করো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো। আর যারা সেকেন্ড পেপারে বহুপদী চ্যাপ্টারটা পড়ছো তারা জানো এইসব ইকুয়েশন শর্টকাটে সলভ করা যায়। তো তুমি সলভ করলে এর দুইটা মান পাবা, এ সমান একটা পাবা 5 আর একটা পাবা 6। শর্টকাট কেমনে করা যায় আমি তোমাকে বলি। 5 এবং 6 দুইটা যোগ করলে কত হয়, 11 হয় না? সেই 11 এখানে থাকবে। আবার 5 এবং 6 গুণ করলে কত, 30, মানে এখানে থাকবে। মানে জাস্ট এইভাবে টেকনিক্যালি বলে দেওয়া যায় অ্যান্সার কত হবে। তো তুমি দেখো এর মান দুইটা পাইছি, এর মান দুইটা পাইলে বি এরও দুইটা মান পাবা। যখন এর মান 5 তখন বির মান কত হবে বলো তো? আমি এখানে দিচ্ছি, ধরো বির তখন দুইটা মান পাবা। 5 বসাইলে বির মান পাবা 10, আর 6 বসাইলে বির মান কত পাবা, 9। তাহলে তোমার আনসার কয়টা আসবে, দুইটা আসবে। আমি লিখে দিচ্ছি দুইটা। তোমার একটা ইকুয়েশন হবে এক্স বাই এ, এর মান যদি 5 ধরো, প্লাস ওয়াই বাই বি, বির মান ধরতে হবে 10 ইকুয়াল টু 1। এটা একটা অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করে নিবা, বুঝছো? এটা একটা অ্যান্সার। আর একটা হবে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 9 ইকুয়াল টু 1। এটা আরেকটা অ্যান্সার। তাহলে তুমি মোট দুইটা সরলরেখা পাবা, শেষ। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব বেশি পরীক্ষায় আসছে। তো তোমার ভয় পাওয়ার কিছু নাই, একদমই ইজি। আমি কোশ্চেন পড়বই না, বুঝছো, না পড়েই করে ফেলবো। দেখো বলছে একটা সরলরেখা এত বিন্দু দিয়ে গেছে এবং অক্ষ দুইটিকে এত এত বিন্দুতে ছেদ করে। তো যখন তোমাকে এটা বলছে ইনস্ট্যান্ট তুমি চিত্র আঁকতে পারবা। আমি কিন্তু পুরা কোশ্চেনটা পড়ি নাই, বুঝছো? এই যে দেখো আমি চিত্র আঁকলাম, ঠিক আছে? জাস্ট এই যে ধরো নিয়ে নিলাম এটা একটা সরলরেখা। সরলরেখাটা আমি এইভাবে নেই, ধরো এটা একটা সরলরেখা। তোমার জাস্ট এ এবং বি বিন্দুতে ছেদ করছে, বলছে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে। তাহলে এই যে এটা এ বিন্দু, এই যে এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু, দেখছো? এখন তোমাকে কি বলছে, বলছে এখন অনেকে বলতে পারো যে সরলরেখাটা তো এত বিন্দুগামী, মানে দুইটাই নেগেটিভ, এবং নেগেটিভ হইলে সে হচ্ছে, আমরা জানি সে থার্ড কোয়াড্রেন্টে পড়ে, মানে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ হলে থার্ড কোয়াড্রেন্টে পড়ে, এটা আমরা জানি। আসলে এটা কোনো প্রবলেম নাই, বুঝছো? আমি যদিও এটা ধরে নিছি, কিন্তু মান বসানোর সময় আমি এটাই বসাবো। আলটিমেটলি এটা কোনো ফ্যাক্টর না, তুমি যেন ইজিলি বুঝতে পারো এই জন্য আমি এইভাবে দেখাইছি। অ্যাকচুয়ালি যদি নিখুঁত ভাবে আঁকতে চাই তাহলে হয়তো এটা এই ঘরে পড়বে, বুঝছো? কিন্তু সমস্যা নাই, অ্যান্সার ঠিক আসবে। একটু এদিকে তাকাও। বলছে এটা এমন ভাবে ছেদ করবে যেন ও এ, ও এ কোনটা বলতো? এটা যদি ও বিন্দু হয় তাহলে ও এ মানে কি, এটা না? আমি ধরে নিচ্ছি এইদিকে এ পরিমাণ ছেদ করে, আর এইদিকে বি পরিমাণ ছেদ করে উপরের দিকে। এইদিকে বি, এইদিকে এ। তো তোমাকে বলছে ও এ প্লাস টোয়াইস ও বি সেটা সমান 0 হবে। মানে তোমাকে আলটিমেটলি একটা ইকুয়েশন দিছে। ইকুয়েশনটা কি বলতে পারবা? ও এ, ও এ মানে কি বলতো? ও এ মানে হচ্ছে এইটুক। এইটুকের পরিমাণ কত? এইটুকের পরিমাণ হচ্ছে এ পরিমাণ। তা আমি লিখতে পারবো এ প্লাস 2 ইন্টু ওবি। ওবি মানে কি বলতো? ওবি মানে হচ্ছে বি পরিমাণ। তাহলে এ প্লাস টু বি, এই যে এ প্লাস টু বি ইকুয়াল টু 0, এটা তোমাকে দিয়ে দিছে। তুমি যদি এইটুক বুঝতে পারো তোমার ম্যাথ শেষ। কেমনে শেষ? দেখো আগের কোশ্চেনটা এরকমই ছিল, তোমাকে ওখানেও একটা ইকুয়েশনই দেওয়া ছিল, এ প্লাস বি সমান 15 ছিল, তখন তুমি একভাবে সলভ করছো। আর এখন জাস্ট এ প্লাস বির জায়গায় এ প্লাস টোয়াইস বি সমান 0 ছিল, সে সেটা দিয়ে ম্যাথ করে ফেলতে পারবা। যখন তোমার একটা সরলরেখা এইভাবে যায় তখন আমরা জানি সরলরেখার সমীকরণ কি হয় জানো?
এই যে সরলরেখার সমীকরণটা ধরো আমি এটা একটু সরায় রাখি, এটা ওই পাশে রাখি, ধরো এই পাশ দিয়ে রাখি, ঠিক আছে, সমস্যা তো নাই। সরলরেখার সমীকরণ কি হয় আমরা জানি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হয় ইকুয়াল টু ওয়ান। এই যে ম্যাথ শেষ, তুমি একটা মান বসাইলেই তো হয়। তুমি এখান থেকে এ সমান কত লিখতে পারবা, -2b হয় না? তুমি বলো তো এখান থেকে a ইকুয়াল টু -2b লেখা যায় না? তো এটা এখানে বসাও, এই যে দেখো x বাই এর জায়গায় কত লিখবা, -2b লেখো, প্লাস y বাই b এর জায়গায় তো b থাকবে ইকুয়াল টু 1, দেখছো? আলটিমেটলি লসাগু কত, লসাগু ধরো -2b নাও, -2b নিলে কি হয়, x -2y ইকুয়াল টু 1। তাহলে তোমার এটা x -2y ইকুয়াল টু -2b হচ্ছে, বুঝছো? এখন তুমি এই যে সরলরেখাটা, এটা আবার এই বিন্দু দিয়ে গেছে, তো বিন্দু বসালে b এর মান পাবা। এই যে বিন্দু বসাচ্ছি, দেখো x এর মান কত, -2 ছিল, তাহলে লেখো -2। y এর মান কত দেখো তো, y এর মান হচ্ছে -5, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে 5 বসানোর কারণে 10 হয়ে গেল, 10 সমান -2b। তাহলে দেখো এই পাশে 10 থেকে 2 বিয়োগ হলে কত থাকে, 8 থাকে। সে 8 কে -2 দিয়ে ভাগ করলে কত, -4 হয় না? সুতরাং b এর মান হচ্ছে -4, দেখছো? b এর মান -4 বসানো মাত্র এর মান কত আসবে, এর মান পজিটিভ 8 আসবে, মাইনাস মাইনাস মিলে। সুতরাং a ইকুয়াল টু হবে 8 আর b সমান -4। তো ম্যাথ শেষ। এই যে ম্যাথ কি হবে, ম্যাথ হবে তোমার অ্যান্সার x বাই a, এর মান কত, এর মান 8, প্লাস y বাই b, b এর মান কত, b এর মান -4 ইকুয়াল টু 1, শেষ। এটাই অ্যান্সার। তুমি চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারো, এটা তোমার উপর ছেড়ে দিলাম। তুমি পরের কোশ্চেনটা দেখো তো, দেখো মজার কোশ্চেন, এটাও কি করে দেওয়া লাগবে? দেখো আমি পুরা কোশ্চেনটা পড়বো না, বুঝছো? সাপোজ এখানে বলছে অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে একটা ত্রিভুজ। দেখো আমি কিছুই বুঝি নাই, আমি একটা চিত্র আঁকি, কোশ্চেন বুঝি নাই, ডাজেন্ট ম্যাটার, একটা চিত্র আঁকি, চিত্র আঁকি, এটা সরল রেখা, সেই সরল রেখাটা প্রথম চতুর্ভাগে, দেখো এটাই কিন্তু প্রথম চতুর্ভাগ, এই যে দেখো এটা প্রথম চতুর্ভাগ, তাই না? সেই প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে, মানে কি, মানে এই যে সরল রেখাটা, এই যে ক্ষেত্রফল তৈরি করছে এখান দিয়ে, করছে না? এই ক্ষেত্রফলটা 8। এখন এটা দিয়ে আসলে কি বুঝাইলো, এটা দিয়ে কিছুই না, তুমি চাওয়াক, এই যে এইদিকে দেখো, এইদিকে আমি ধরলাম এই পরিমাণ কাট করছে, এইদিকে বি পরিমাণ, মানে এই অংশটা এই পরিমাণ, এটা বি পরিমাণ, তার মানে তোমাকে আসলে দিয়ে দিছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত এ, উচ্চতা, উচ্চতা কত বি, ইকুয়াল টু কত দিয়ে দিছে 8। আলটিমেটলি এবি সমান কত, এবি সমান 8 দুগুণে 16। তোমাকে একটা ইকুয়েশন দিছে, তুমি এখান থেকে লিখতে পারো a ইকুয়াল টু 16/b, এভাবে বের করে রাখতে পারো। এটা করে লাভ কি, লাভ হলো ওই যে আগের মতোই ম্যাথ, বলছে একটা সরল রেখা, তো সরল রেখা যখনই বলছে, সরল রেখার ইকুয়েশন কি, ইকুয়েশনটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, শেষ, বুঝছো? এখন এই যে শেষ হইছে, এখন তুমি এর জায়গায় এ বসাও, এর জায়গায় এ না বসায় ধরো এটা বসাও, তাইলে তো ধরো ম্যাথটা হয়ে যায়, বুঝছো? আচ্ছা আমি করে দিচ্ছি, এটা টাইম লাগবে না। এক্স বাই এর জায়গায় তুমি লেখো 16/b প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তুমি এটাকে সিম্পলিফাই যদি করো, তাহলে এটা bx হবে, bx বাই 16, বুঝছো, প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হচ্ছে। ক্যালকুলেশন, এখন তোমার এই সরলরেখাটা 1 4 বিন্দুগামী, বসাও বিন্দু, বিন্দু বসাইলে এক্স এর জায়গায় বলবে 1, তাহলে তুমি লেখো 1 বসাইলে এটা b বাই 16 থাকে, প্লাস y এর জায়গায় কত বলবে 4, 4 বাই b হবে ইকুয়াল টু কত 1। তো দেখো এটা একটা ইকুয়েশন আসছে, আমি এটাকে 2 দিয়ে দিচ্ছি, এটাকে 1 দিয়ে দিচ্ছি, আমি এটা করে দিব না, ক্যালকুলেশনটা আর একটু করতে হবে। তো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এই যে দেখো এখানে b বাদে আর কেউ আছে, আর কোন চলক কি এখানে আছে, উত্তর হচ্ছে নাই। তুমি এটা নিজে সলভ করে b এর মানটা বের করবা, b এর মান বের করে এখানে বসাইলে এর মানটা পাবা, তারপর এখানে এর মান b এর মান বসাবা, সেটাই সমীকরণ। এটা আমি করে দিব না, এটা তোমাকে আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, আজকে টাইম নেই, বুঝছো? এইচডব্লিউ
আচ্ছা, এখন পরের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা খুবই মজার কোশ্চেন। কোশ্চেন কি বলছে আমি কিছুই জানি না, আমি পড়বো না, আমি একটা চিত্র এঁকে ফেলতেছি। দেখো, কোশ্চেনে একটা চিত্র আঁকলাম, শেষ। এটাই সরলরেখা। এখন তোমাকে বলছে সরলরেখার অক্ষ দুইটির মধ্যবর্তী, তো অক্ষ দুইটার মধ্যবর্তী আমি ধরে নিচ্ছি মধ্যবর্তী হয়তো এই জায়গাটা, এটাই মাঝখানে আছে। মধ্যবর্তী খণ্ডিত অংশ 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় বা সমবিভক্ত হয়। তাহলে এই বিন্দুটাও তো দিয়ে দিল, ধরো এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, বিন্দুটা 2, 3, এটা তোমাকে দিয়ে দিছে, বুঝছো? এখন একটা মজার বিষয় দেখো, মজার বিষয় কি বলছে, সরলরেখার সমীকরণ বের করো। তো সরলরেখাতে এইটা, সরলরেখার সমীকরণ আমি বের করি। সরলরেখার সমীকরণ তো আমি জানি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ম্যাথ তো শেষ। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমি এ এবং বি এর মানটা জানি না, বুঝছো? এ এবং বি এর মান বের করতে হবে। তো এটা প্যারা খাওয়ার কিছু নাই, কেমনে বের করবা এদিকে দেখো। আমি তো অলরেডি ধরে নিছি এইদিকে এ পরিমাণ গেছে, এইদিকে বি পরিমাণ গেছে। কারণ এইদিকে এ পরিমাণ বি পরিমাণ না গেলে ইকুয়েশন তো আর এটা হইতো না, তাই না? তো এইদিকে যদি এ পরিমাণ যায়, সেই ক্ষেত্রে এই বিন্দুটা অবশ্যই এ কমা জিরো হবে না? এই বিন্দুটা এ কমা জিরো হবে। আবার এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা হবে জিরো কমা বি। এতদিনে তুমি এগুলা জানো, বুঝছো? এবার তোমাকে আমি বলে দিচ্ছি ম্যাথ কত ইজি। আচ্ছা, আমি করেই দিই, এটা তো টাইমই লাগবে না। এই বিন্দুটা যদি মাঝখানে থাকে, তুমি কি জানো প্রান্ত বিন্দু দুইটাও যদি দেওয়া থাকে, মাঝখানের বিন্দু কেমনে বের করতে হয়? দেখো আমি করে দিচ্ছি। ধরো মাঝখানের বিন্দুর প্রথম স্থানাঙ্ক কত? 2। তাহলে তোমার লিখতে হবে 2। 2 সমান কেমনে বের করতে হয়? 2 যেহেতু এক্স এর মান, প্রান্ত বিন্দুর এক্স এর মান কত? এ। আবার এখানকার এক্স এর মান কত? এ। দুইটা যোগ করতে হয়, মনে পড়ে? মাঝখানের বিন্দু বের করার সিস্টেম হলো প্রান্তের বিন্দু দুইটা যোগ করে এভারেজ করতে হয়। তো প্রথমে হচ্ছে 0, পরে হচ্ছে এ, দুইটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাইলেই তুমি মাঝখানের এক্স এর স্থানাঙ্ক পাওয়া। দেখো এটা করতে গিয়ে হইলো কি, এটা করতে গিয়ে এর মান 4 পেয়ে গেছি। দেখছো, এক লাইনের ম্যাথ, বুঝছো? আর বির মানও এভাবে পাবো। এই যে বির মান বের করতে গেলে 0 প্লাস বি, এই যে আমি বি বের করতেছি। পরের লাইন হবে কি, ধরো 0 প্লাস বি ডিভাইডেড বাই 2, এভারেজ করলাম, মাঝখানেরটা পাবো। মাঝখানের ওয়াই স্থানাঙ্ক কত? 3। তোমার লিখতে হবে ইকুয়াল টু 3। তাহলে বি এর মান কত আসে? 6। শেষ, ম্যাথ শেষ। অ্যান্সার কি হবে? এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1। শেষ, এটাই অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝছো। তো এটা বুঝলে পরের কোশ্চেনটা দেখো তো, এটা কি করে দেওয়া লাগবে? বেশি পরীক্ষায় আসছে। আমি এই কোশ্চেনটাও হচ্ছে দেখো কেমনে করে ফেলবো, দেখবা? কোশ্চেনটা ওই যে আমি কোশ্চেন পড়বোই না, আমি একটা চিত্র এঁকে ফেলতেছি। একটা চিত্র আঁকি। ধরো আমার সরল রেখাটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে? এই যে এখন দেখো বলছে একটি সরলরেখা অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ 6, 2 বিন্দুতে 2, 3 অনুপাতে, ধরো এইদিকে জাস্ট 2 পরিমাণ, এইদিকে 3 পরিমাণ, তাহলে অনুপাতটা একটু ছোট বড় করে রাখতে হবে। জাস্ট এই জায়গায় নিলাম, এই যে এটা দিয়ে কি বুঝাইলাম যে এতটুকু হচ্ছে 2 পরিমাণ, এতটুকু হচ্ছে 3 পরিমাণ। মানে কোন একটা জায়গায় 2, 3 অনুপাতে, কোন বিন্দুতে? 6, 2 বিন্দুতে 2, 3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। জাস্ট মানে এটা দিয়ে মিন করলাম এতটুকু হচ্ছে 2 আর এতটুকু হচ্ছে 3। শেষ। এখন আগের মতো আমি ধরলাম এতটুকু এই পরিমাণ, সরি, ধরো আমি ধরলাম এতটুকু এই পরিমাণ, এতটুকু বি পরিমাণ। তাহলে এই বিন্দুটা হয়ে যায় তোমার এ কমা জিরো, আর এই বিন্দুটা হয়ে যায় তোমার 0, বি। এখন তুমি তো জানো যে আমার ইকুয়েশন, সরলরেখার সমীকরণ আমি প্রথমেই জানি, সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটাই তো অ্যান্সার। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এ এবং বি এর মানটা আমি জানি না। তো এটা কি আগেরটার মতো না ম্যাথটা? এখন হয়তো এটা মাঝখানে নাই, মাঝখানে কিন্তু নাই, বলে দিছে যে 2 এবং 3 অনুপাতে আছে। তো এখন হচ্ছে তোমার অনুপাতের ফর্মুলা দিয়ে, দেখো তোমার অনুপাতের বিন্দুও দেওয়া আছে, প্রান্ত বিন্দুর ফর্মুলার সাথে ইউজ করে তুমি এ এবং বি এর মানটা বের করে ফেলবা। আগে যেমন এভারেজ করে বের করছি, এখন এভারেজ করে করা যাবে না, এখন হচ্ছে তুমি অনুপাতের ফর্মুলা দিয়ে করবা,
বুঝছো? ধরে নিবা এটা 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে, তো সেই ক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক বের করার যে সিস্টেম, সেটা দিয়ে করতে গেলে দেখবা এ বি চলে আসবে, তারপর এখান দিয়ে বসাবা, চলে আসবে, এটা তোমার এইচ ডাব্লিউ থাকবে। তো এইচ ডাব্লিউ তুমি যদি না পারো তাইলে আমার গ্রুপে জানাবা, বুঝছো? আমি চেক করব। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা দেখো, একটা সরলরেখা দিয়ে দিছে, এখানে আরেকটা সরলরেখা দিছে, দিয়ে বলছে দুইটা একই সরলরেখা, মানে দুইটা ভিন্ন কেউ না। তো দুইটা যদি একই সরলরেখা হয়, সেই ক্ষেত্রে পি এর মান এ বি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, এটা পরীক্ষায় আসছে। তো এই কোশ্চেনটা অত ভয় পাওয়ার কিছু নাই। তুমি কি জানো যে দুইটা সরলরেখা একই রকম কখন হয়? তুমি যদি না জানো কোনো সমস্যা নাই, তুমি এখনই দেখবা একই সরলরেখা হওয়ার কন্ডিশন আছে। আমি সরাসরি লিখে ফেলতেছি, তুমি এদিকে দেখো আমি এটা কিভাবে সলভ করে ফেলি। ফার্স্টে দেখো এখানে এক্স এর সহগ কত বলো তো, এখানে এক্স এর সহগ হচ্ছে এ, তাহলে তুমি লেখো এ। ঠিক আছে, এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সাথে কে আছে, কজ আলফা, সেটা দিয়ে ভাগ করো, লেখো কজ আলফা, ইকুয়াল টু এখানে ওয়াই সহগ কত, ওয়াই সহগ হচ্ছে বি, লেখো বি। এখানে ওয়াই এর সহগ কত বলো, এখানে ওয়াই এর সহগ সাইন আলফা, তাহলে লেখো সাইন আলফা। ঠিক আছে, দেন এইদিকে তাকাও, এখানে হচ্ছে কনস্ট্যান্ট সি, তাহলে লেখো সি, ডিভাইডেড বাই এখানে কনস্ট্যান্ট কে, এখানে কনস্ট্যান্ট হচ্ছে পি। তো যখন এই অনুপাতগুলা মানে এক্স এর সহগ ডিভাইডেড বাই অন্য এক্স এর সহগ, প্রথমটার ওয়াই এর সহগ ডিভাইডেড বাই অন্যটা কনস্ট্যান্ট, সবগুলা যখন রেশিও নিব বা অনুপাত করব, সেই অনুপাতটা যদি সমান হয় তখন তারা একই সরলরেখা হয়। এই যে আমি অটোমেটিক লিখে ফেলছি, এটা মনে রাখবা, বুঝছো? অনুপাত সেম হইলে একই সরলরেখা হয়, এটা সবসময় মনে রাখবে, এটা তোমাদের এমসিকিউ তে এইভাবে দেয়। ধরো বললাম যে আমি সাপোজ একটা রেখা হচ্ছে a1 x, আরেকটা হচ্ছে b1 y, আরেকটা হচ্ছে ধরো c1, আরেকটা ধরো নিলাম a2 x প্লাস b2 y ইকুয়াল টু c2। এরকমটা হইলে এই দুইটা যদি একই সরলরেখা হয়, তখন তোমার এই কন্ডিশনটা হোল্ড করবে, সেটা হচ্ছে a1 ডিভাইডেড বাই a2 মানে x এর সহগ ইকুয়াল টু b1 বাই b2 হবে। শুধু তাই না, c1 বাই c2 ও হবে। যদি এরকমটা হয় তখনই তারা একই সরলরেখা। আর যদি একই না হয়ে যদি সমান্তরাল সরলরেখা হয়, দেখো একই মানে বুঝো, দেখো ধরো এটা একটা সরলরেখা, আমি একটু ডিটেলসে বলি, এটা হচ্ছে একটা সরলরেখা, ওকে? এখন আরেকটা সরলরেখা হচ্ছে তোমার, একটু আলাদা করে দেখাই, আরেকটা সরলরেখা হচ্ছে এইটা, বুঝছো? আলটিমেটলি কি দুইটা একই সরলরেখা না? তো যখন একই হয় তখন এই কন্ডিশনটা হোল্ড করে। আর যদি এটা না হয়ে এরকম হয়, একটা সরলরেখা হচ্ছে এইটা, দেখো আমি এখান দিয়ে কোথায় দেখাবো, আচ্ছা ধরো এটা একটা সরলরেখা, আর আরেকটা সরলরেখা আমি নিচ্ছি, আরেকটা সরলরেখা নিব, হ্যাঁ, আরেকটা সরলরেখা ধরো এইটা, আচ্ছা একটু ভালো করে দেখাই, একটা সরলরেখা হচ্ছে এইটা, আর আরেকটা সরলরেখা হচ্ছে এইটা। এখন তাদের পার্থক্যটা কোন জায়গায়, এখন তারা কিন্তু একই না, তারা ভিন্ন তবে সমান্তরাল। তো সমান্তরাল কখন হবে জানো? সমান্তরাল হবে হচ্ছে, দেখো যদি জাস্ট প্রথম দুইটা সমান হয় রেশিও, 3 নাম্বারটা সমান হবে না, বুঝছো? জাস্ট এটা বাদ হয়ে যাবে। মানে যদি তিনটাই সমান হয় রেশিও, তখন হচ্ছে একই সরলরেখা নির্দেশ করবে। আর যদি প্রথম দুইটা অনুপাত সমান হয়, মানে এই প্রথম দুইটা, তখন তারা সমান্তরাল বুঝাবে। আর যদি তিনটাই সমান হয় তখন একই রেখা বুঝায়। আশা করি তুমি এটা বুঝছো। তো এখন আমি ক্যালকুলেশন করি, আমার তো বলে দিছে যে একই সরলরেখা নির্দেশ করে, সেই হিসাবে আমি এটা লিখতেই পারি। এখন জাস্ট পি এর মানটা একটু সুন্দর করে দেখাবো আর কি, আর কিছুই না। হ্যাঁ, একটু এদিকে তাকাও, আমি শুরু করে দিচ্ছি, আমি ক্যালকুলেশন করি, তাইলে এটাকে এইভাবে লিখতে পারি, এই যে ইকুয়াল টু, তুমি দেখো তো, তুমি কি জানো যে এইটা আর এইটা যদি কম্পেয়ার করি, আমি যদি কজ আলফাটা এখানে নিয়ে যাই, তাহলে বাকিগুলো এই পাশে নিয়ে আসো, দেখো কজ আলফা আমি এখানে নিয়ে যাব, আর বাকিগুলা এখানে নিয়ে আসবো, তাহলে পিটা কোথায় আসবে, পিটা উপরে আসবে এর সাথে, তাহলে তুমি এখানে লিখবা এ পি। আবার এই যে সি, এটা উপরে এটা নিচে চলে আসবে, তাহলে এপি বাই সি, এটা সমান কি হবে বলতো? এটা সমান ডিরেক্ট কজ আলফা হবে।
মানে আমি একটু শর্টে করার চেষ্টা করতেছি। এই যে কজ আলফা, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। আবার দেখো আমি যদি এই দুইটার সাথে কাজ করি, এই যে এই দুইটা, আবারও সেম, পিটা এখানে আসবে, সিটা নিচে আসবে, সাইনটা এই পাশে যাবে। সেই ক্ষেত্রে তুমি লিখতে পারবা, ধরো বির সাথে পি আসবে, বিপি ডিভাইডেড বাই সি সমান লিখতে পারবা সাইন আলফা। এটা তোমার 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি একটা মজার বিষয় দেখো, এটা হচ্ছে সাইন আলফা, এটা কজ আলফা, দুইটা যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে 1 হয়ে যাবে। মানে আমি তোমাকে ডিটেলসে লিখে দিচ্ছি। আমি কি এইভাবে লিখতে পারি না যে কজ স্কোয়ার আলফা মানে 1 নাম্বারটার স্কোয়ার করলাম, প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 2 নাম্বারটার স্কোয়ার করলাম, তাহলে এই পাশে কি হবে, এটার স্কোয়ার হবে। লেখো এটার স্কোয়ার কি, এ স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, প্লাস এটারও স্কোয়ার হবে। তখন লিখতে হবে বি স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার। বুঝছো? এখন এটা ক্যালকুলেশন করো, এই পাশে অলরেডি এই দুইটা মিলে কি হয়ে গেল, 1 হয়ে গেছে না? মানে আমি এখান দিয়ে লিখে দিই যে এটা সমান 1। বুঝছো? এটা লিখে দিলাম। তাহলে দেখো তো কি হবে, পরের লাইন, এখানে লসাগু হচ্ছে সি স্কোয়ার। সি স্কোয়ার হইলে উপরে দেখো এখানে পি স্কোয়ার আছে, একটা নেই, কমন নেই, তাহলে পি স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আশা করি এসব তোমরা বুঝো, ইকুয়াল টু কি 1। বুঝছো? আর একটু ক্যালকুলেশন করতে হবে, এখান দিয়ে করে দিচ্ছি। তাইলে এবার যেটা করব, সি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, 1 এর সাথে গুণ হলে সি স্কোয়ারটা কি হবে, 1 এর সাথে গুণ হয়ে সি স্কোয়ারটা ধরো সি স্কোয়ার হইল। ওকে, মানে এটা এখানে আনলাম। আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এখানে গুণ আকারে আছে, সেটা ওই পাশে ভাগ হবে, মানে এটা নিচে চলে আসবে। মানে এটা একবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আর এখানে তাহলে কে থেকে যাবে, শুধু পি স্কোয়ার থেকে যাবে, শেষ। যে এটি হচ্ছে পি স্কোয়ার এর ভ্যালু। তো তোমার কাছে পি এর মান জানতে চাইছে, তাই না? তো পি এর মান কি হবে, জাস্ট পি এর মান করলে, যে সুতরাং পি সমান হবে প্লাস মাইনাস সি স্কোয়ার কে রুট করলে সি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার কে রুট করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এটাই অ্যান্সার। বুঝতে কি কষ্ট হয়েছে? কষ্ট হওয়ার কথা না, জাস্ট স্কোয়ারটা রুট করে দিছি আর প্লাস মাইনাস দিয়ে দিছি, এটাই পি এর মান। বুঝছো? একটা জিনিস মনে রাখো, পি এর মান কিন্তু নেগেটিভ হয় না এই টাইপের ইকুয়েশনে। এখন তুমি বলতে পারো যে প্লাস মাইনাস কেন দিলাম, প্লাস মাইনাস দিছি যদি সির মান নেগেটিভ হয় তাহলে মাইনাস দিয়ে পজিটিভ করে ফেলবো, আর যদি সির মান পজিটিভ হয় তাহলে পজিটিভ নিয়ে পজিটিভ হবে। মানে এই ক্ষেত্রে দুইটাই দরকার আছে। বুঝছো? কিন্তু পি এর মান সবসময় পজিটিভ হবে, এটা একটা ডিস্টেন্স মিন করে। তো এটা যদি তুমি বুঝো, বলো তো এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করব। এটা কি আগেরটার মতো না? একই সরলরেখা নির্দেশ করে। তাইলে আলফা এবং পি এর মান বের করো, এটা চাইছে। এটাও করে দিই, এগুলা নর্মালি অ্যাডমিশনে আসে, তো করে দিচ্ছি। দেখো আমি দ্রুত করব, সময় নিব না। যেহেতু একই সরলরেখা, তাহলে প্রথমটার এক্স এর সহগ হচ্ছে 3, আর এখানে এক্স এর সহগ কত, কজ আলফা। একবারে লিখে দিচ্ছি, অথবা আমি এটা আগে লিখি, ধরো কজ আলফা আগে লিখবো তাহলে সুবিধা হবে। ধরো লিখলাম কজ আলফা ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু, এখানে ওয়াই এর সহগ কত, সাইন আলফা, লেখো সাইন আলফা ডিভাইডেড বাই এখানে ওয়াই এর সহগ কত, √3। একই সরলরেখা তো, তাই এখানে পি ডিভাইডেড বাই কত লিখতে হবে, -2 লিখতে হবে। -2 কেন লিখছি বাবা তো, কারণ এখানকার পিটা ডান পাশে, তাই না? তাই এখানকার টুটা ডান পাশে হলে সে -2 হয়ে যায়। আশা করি তুমি বুঝছো। তো যেহেতু একই সরলরেখা, এই জন্য এই অনুপাতটা সমান হবে। আগের মতো দেখো, আগের মতো যদি করি, তুমি এই যে এইটা আর এটা কম্পেয়ার করলে, এই যে দেখো এক্স যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে পি এক্স হবে। মানে তুমি লিখতে পারবা সুতরাং কজ আলফা সমান পি এক্স ডিভাইডেড বাই -2, এটা একটা। আবার এখান থেকে মানে এটা আর এটা কম্পেয়ার করলে সাইন আলফা সমান কি হবে, এই যে দেখো সাইন আলফা ইকুয়াল টু হবে √3 ইন্টু পি ডিভাইডেড বাই -2, এটা দুইটা হইল। এখন কি করব, দুইটা স্কোয়ার করে যোগ করব। আমরা জানি দুইটা স্কোয়ার করলে যোগ করলে 1 আসবে। তাহলে এক পাশে 1 আসলো ইকুয়াল টু, ওই পাশে স্কোয়ার করে যোগ করতে হবে, তাহলে এটা পি স্কোয়ার এক্স স্কোয়ার, পি স্কোয়ার। ও, এখানে একটা জিনিস আমি কিন্তু মিস্টেক করছি, দেখো। তুমি এখানে এক্স এর সহগ হচ্ছে কজ আলফা লিখলাম,
আর এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 3, আমি 3 না লিখে এক্স লিখে দিছি। এটা একটু খেয়াল রাখবা, বুঝছো? এটা কিন্তু আমি মিস্টেক করছি। এখানে 3 হলে তো ম্যাথ আরো ইজিলি হয়ে যায়। 3, তাহলে তোমার এই জায়গায় কি হবে? এই জায়গায় পি এক্স না হয়ে 3p হবে, বুঝছো? আলটিমেটলি এখন এই যে স্কোয়ার করে যোগ করব, এটা স্কোয়ার যোগ করে 1 হয়েছে, আর এখানে পি স্কোয়ার আর 3 স্কোয়ার মানে কত? 9, তাহলে 9p স্কোয়ার হবে। আর নিচে রুট -2 স্কোয়ার মানে 4, প্লাস পরেরটা স্কোয়ার, এখানে স্কোয়ার করলে পি স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3, তাহলে 3p স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা ক্যালকুলেট করো, লসাগু হচ্ছে 4, উপরে হচ্ছে 9 3 12, 12p স্কোয়ার হবে, বুঝছো? তো তুমি এখান থেকে খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা। জাস্ট 4টা এই পাশে গুণ করো, 4 ইন্টু 1 মানে কত? 4। তাহলে তুমি জাস্ট সুতরাং এখানে দেখাই দিচ্ছি, দেখো 12p স্কোয়ার সমান তুমি পাবা 4। তাহলে বলো পি স্কোয়ার সমান কত? 4/12, মানে আলটিমেটলি 1/3 আসে, বুঝছো? তো সুতরাং পি এর মান কত? পি এর মান হচ্ছে 1/√3 আসবে, শেষ। পজিটিভ রাখবো, বুঝছো, পি এর মানটাকে। তো দেখো আমি অ্যান্সার পেয়ে গেছি, পি এর মান। এখন থিটা বের করতে হবে, তাই তো? থিটা মানে আলফা বের করতে হবে। তো তুমি পি এর মান এখানে বা এখানে একটা জায়গায় বসাইলে কিন্তু তুমি আলফা পেয়ে যাবা, অত জটিল কিছু না। আমি বসাই দিচ্ছি, দেখো। আমি ধরো প্রথম 1 নম্বরে বসাচ্ছি, তাকে লিখবো cos আলফা ইকুয়াল টু পি, পি এর জায়গায় লিখবো 1/√3 ইন্টু 3, বুঝছো? এই যে এটা লিখলাম, মানে এই যে এটা পি এর জায়গায় 1/√3 এবং 3, আর নিচে হচ্ছে -2। আলটিমেটলি দেখো তো কি হবে? √3 এবং 3 কাইটা কি হবে? জাস্ট √3 থাকবে উপরে, √3/-2 আসবে। তাহলে তুমি এটা ইনভার্স করলেই তো হয়। তাহলে আলফা সমান কি হবে? আলফা সমান হবে cos ইনভার্স √3/-2। এটার যে ভ্যালু আসবে সেটাই অ্যান্সার। তুমি এটা ক্যালকুলেটর বসায় দিলেই পেয়ে যাবা, বুঝছো? তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তো শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা হয়তো নতুন কিছু শুরু করব। তো দেখা হবে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।